খারাপ মনে হয় যে সত্যি আমি যদি একটুখানি আমার সেন্সলেস হতো, যে আমি সেই সময় যদি বুঝতে পারতাম যে আমাকে ও কেনই বা নিয়ে যাচ্ছে, আমি এত অল্প বয়সে কীভাবে যাচ্ছি, আমি কেন বা যাচ্ছি, এটা যদি আমি সত্যি একটু কেয়ারলেস করতাম আমার হয়তো এতটা কিছু হতো না। কিন্তু এমন সময় আসে যে কষ্টগুলো ভিতরে ছিল সত্যি সেগুলো আমি ভুলতে পারি না, বারবারই সেই জিনিসটাই যেন মানে পিছনে টেনে নেয়। প্রত্যেকটির দাম নির্দিষ্ট, এক দাম, কোনো দরাদরি করবে না। স্কুলে আসতাম সবার সাথে হাসি খুশি, সব বান্ধবীরা আমার জন্য জায়গা রাখতে বলে, ও এখানে বসবে, ও এখানে বসবে, ভীষণ আনন্দ হতো তখন। পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধিস না, খুলে কিন্তু 10 ঘন্টা টাইম লাগে বাঁধতে, জানিস? আমি কিন্তু মেরে দেবো এবারে। এখন স্কুলে গেলে কেউ আর কথা বলে না, ভ্যালু করে না, যেন আমার জন্য কোনো দামই দেয় না। আমি যেদিন ফিরে আসি ওখানে, ফিরে এসে ও মেম্বারের যে বাড়ির বউ, ও আমাকে বলছে বসে বসে এখানে, আমাকে বসিয়ে তারপরে যখন আমি একা বসে আছি সাইডে গিয়ে বলছে, আমার মাকেও বলছে যে ও অপবিত্র হয়ে গেছে, এই হয়েছে, বার করে নিয়ে যাও, বার করে নিয়ে যাও। যেদিন আমি প্রথম ফিরেছিলাম সেদিন তো বাড়ি যাইনি, সোজা আমি থানায় এসেছিলাম। থানায় এসে সকাল 7টার মধ্যে আমি থানায় এসেছিলাম, ছেলেরাও আসবে 6টার মধ্যে। সন্ধ্যা একদম পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তা আমি জিজ্ঞাসা করছি যে আর কি আমার ভীষণ দিচ্ছে যে তোর নিয়ে গেল, তুই মিশে কথা বলছিস কেন, কেন মিশে কথা বলতি, এরকম একটা ভালো ছেলের নামে কেন দই দিচ্ছি, আমার বলছে। তার আগে বলেছিল, বলে তুমি কেন কেস টেস করতো, ও তো বিয়ে করতে চাচ্ছে, তুমি বিয়ে করতে পারতো না ওর সাথে। এবারে ও ফোন করেছে,
ফোন করে বলছে এই দেখতে আসবি না। আমি বলছি কি, তা আমি বলছি কে তুমি? তা বলছে আমি বলছি, তুই কেস তুলবি না কী করবি? আমি বলছি কেন কেস তুলবো কেন? বলতে তুই কেস না তুলিস তাহলে তুই যে এখান সেখানে যাস না, তোর রাস্তায় মেরে ফেল দেবো। সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। আজ গিয়েছি, চারিদিক থেকে লোক এসছে দেখতে। কোথায় ছিলি, কি করছিলি, কেন গিয়েছিলি, বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে না যে কেমন ছিলি, কষ্ট হয়েছে, কি হয়েছে, কিচ্ছু জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করে না। মাঝে আমার ভীষণ দুর্বল লাগতো, আমি মাথা টাথা ঘুরে পড়ে যেতাম, বেড়াতে পারতাম না সেইভাবে, সবসময় কেজুয়াল মতো ভাবছিলাম। ট্রমা হওয়ার পরে, যে কোনো ধরনের সাইকোলজিক্যাল ট্রমা হওয়ার পরে, ওয়েদার ইট ইজ সাইকোলজিক্যাল ফিজিক্যাল, তাতে একটা মানসিক প্রভাব পড়েই। হওয়ার পরে একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলা হয় সেটাকে। অর্থাৎ একটা ট্রমা হওয়ার পর তাদের মধ্যে একটা ভীষণ হতাশাবোধ কাজ করে, ফ্ল্যাশব্যাক হয়, অর্থাৎ যে জিনিসগুলো তারা আসছে এখন অ্যাংজাইটি লেভেলটা প্রচণ্ড বেশি থাকে, এবং এইসব জিনিসগুলোর জন্য তারা একটা স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। But there is no clarity into terms of what is the health service, or what is the health ministry supposed to do. That after being rescued, the only health tests that they go through are for STD and HIV, pregnancy, and a general health test, and they are not treated for post-traumatic stress. ডেলিভারি ওয়ার্ডে নাম ডাকা হচ্ছে আর বাচ্চা হয়েছে, ছুটির নাম ঘোষণা করা হচ্ছে। ডাক্তারের অভাব অনেকটাই আছে এখানে, মানে কখনো কখনো ডাক্তারকে পাচ্ছি নয়তো না, একজন হয়তো সাইকিয়াট্রিক ডাক্তার আছেন, কিন্তু ওনাকে সবসময় পেয়ে যে যাব সেরকমও ভরসা নেই। এরকম একটা জায়গা আমরা ভালো একটা পেলে আমার মনে হয় সবারই ভালো হবে। When first Sanjog met with Anasvad, I think one of our preliminary discussions was very interesting, where this organization says, look, we work on health rights and we would like to really look at trafficking from a health rights perspective. There was so much focus on looking at trafficking from a criminal justice perspective. The harm that is faced by survivors of trafficking, by victims of trafficking, which is primarily on health, yeah? So if I'm a victim of trafficking and I've been tortured and I've been exploited sexually, physically, mentally, emotionally, the damage that I've gone through is on my health, both my physical health and psychological health. What this project was looking at is what does rehabilitation actually mean? How recovery, reintegration, and living with dignity is so much a part of rehabilitation. It includes so much more than just rescuing and sending back. Good, done. Yeah. সেটা আজকে আমি কথা বলছি, যেটা দাদা দিদিরা মিটিং করতো সেই মিটিংটা আজকে আমি করছি। যে দাদা দিদিরা আজকে আমাকে বোঝাতো, আমার বাড়িতে যেত, আমাকে সাহস দিত যে এটা করো ফিরোজা, ওটা করো ফিরোজা চলো, কেঁদো না। আমি সবসময় কাঁদতাম, আমি মিটিংয়ে আসবো না, আমি ওই থানাতে যাব না, আমি এখানে যাব না। যখন আমি বুঝতাম না,
সবসময় কাঁদতাম, আমার বাবাকে বলতাম আমি যাব না, এটা ভাঙতাম ওটা ভাঙতাম, নিজে রাগ করতাম। We'll need to do this with water. I think this is fine. Restorative care, the centrality of the participation, the initiative taking, the ownership of the young person in this relationship between the adult and the young person, and an attempt to equalize the relationship is what is the focus of the restorative care. আচ্ছা, আমি পড়ে দিচ্ছি দিকটা। যেটা আমার সবথেকে বড় ভয় ছিল যে আমাদের মূলত কাজটা ছিল মেয়েদেরকে নিয়ে। মেয়েদের কাছে কিছু কিছু প্রশ্ন করতে আমার খুব ইতস্তত বোধ হতো এবং নিজেকেও লজ্জা পেতাম, কিন্তু এই জেন্ডার ট্রেনিংটার পর সেই সংকোচটা আমার অনেকটাই দূর হয়ে গেছে। যে একটা মেয়েকে তার ভিতরের কিছু প্রশ্ন করতে যে এখন আমার সেটা দ্বিধাবোধ হয় না, নিজেকে মনে করি যে ও আমার একটা বন্ধু, সেই ভেবেই আমি প্রশ্নটা করতে পারি। এটা কিন্তু জেন্ডার ট্রেনিংয়ে আমি পারতাম না আগে। আমি ডাকবো যখন করে একদিন করে এসে কথাবার্তা বলতে হবে, ফালতু কথা। একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে হবে। প্রবলেমটা হচ্ছে এই জায়গা থেকে ওই জায়গায় যেতে গেলে অনেকগুলো বম রাখা আছে রাস্তায়, ওকে? আর বমটার উপরে পা পড়লে তো পরে ওই গন্ডিটা আছে, লম্বা করতে হবে, তাই তো? that space between the social worker and the girl who's sitting there when she's crying or she's extremely silent, and how do you listen to that? You wait for her to reach out to you or to be able to start speaking, and till the time you are ready to start, because I'm here, I'm going to wait, I'm going to walk when you are ready. This is your journey, this is your story. না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বড় 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 ধাপ, বড় ধাপ, হ্যাঁ। So I will wait for the story to begin when you begin. ভিকটিম নির্যাতিত, তারপর হলো সার্ভাইভার, তার মানে সে সার্ভাইভ করতে চায় সমাজের মধ্যে, আর তারপর হলো পার্টনার, আমাদের পার্টনার, প্রত্যেকেরই পার্টনার, সেটা আমাদের আরও আপন করে একাত্ম করে নেওয়া, আর তারপর হলো রাইট হোল্ডার, অধিকারের অধিকারী, সাংবিধানিক অধিকারের অধিকারী। তারা অন্যভাবে কারোর দয়ায় তারা বাঁচতে চায় না, তাদের অধিকার নিয়ে তারা বাঁচতে চায়। এই কনসেপ্টে এখন আমাদের কাজ চলছে। তাতে রূপ দেওয়া ছিল, উমা দেওয়া ছিল। এটার থেকে আমার অনেকটা অভিজ্ঞতা হয়েছে, আর সেই দিন থেকে আমি অনেকটা পরিবর্তন হয়ে গেছিলাম। এটা ভিতরের লজ্জা ভয়টা অনেকটা কমে যাবে। এটা আমি কিন্তু আমার ওই জায়গার থেকে যখন আমি ফিরে আসি, তো আমি পুলিশ দেখলেও ভয় পেতাম, পুলিশ মানেটাই কি বুঝতাম না, কথা বললে ভয় পেতাম, এরকম একটা বিষয়। এখন যেখান থেকে আমি ফিরে এসেছি, ওর প্রতি একটা রাগ, আমার একটা কষ্ট, একটা লড়াই যখন আমার মধ্যে চলে এসছে, তখন আমার মনে হয় যে যেখানে গেলে আমার এই লড়াইটা সাকসেসফুল হবে, আমি সেখানেই যেতে ভালোবাসবো। যখন আমি মেয়েদের সঙ্গে প্রথম কথা বলতে যাই, আমার একটা জায়গায় ভীষণ মানে খারাপ লেগেছিল নিজের মনের মধ্যে, যে ওরা একটা জায়গা থেকে এসে, যেখানে ডিউটি বেয়ারার্স বলুন বা অন্যান্য জায়গা, সেখান থেকে ওরা সবসময় একটা নেগেটিভ উক্তি পাচ্ছে, বা এরকম একটা কি দুটো স্কিমের আন্ডারে তারা সবসময় সেটাই আমাদের দেখাতো যে কোনো স্কিম নেই, কিছু করার নেই, আমরা কিছু করতে পারি না, এরকম ধরনের রেসপন্স সবসময় পেয়েছি। সুতরাং এইটা বেশি চ্যালেঞ্জিং আমাদের কাছে গত 3 বছরে ছিল।
মূলত কারণ হচ্ছে ওর সোশ্যাল ব্যারিয়ার। ও নিজেকে ওভাবে ফোকাসড করতে চায় না। ও যদি অফিসে ওই ব্যারিয়ারটা ভেঙে অফিসে চলে আসতে পারে, তাহলে অফিসের পক্ষ থেকে আমাদের প্রাথমিক কাজ হবে যে ওর আইডেন্টিফিকেশানের যে তথ্যগুলো গভর্নমেন্টের থেকে প্রত্যেক সিটিজেনশিপকে দেওয়া হচ্ছে, আধার কার্ড, ইলেকট্রাল রোল, জব কার্ড, রেশন কার্ড, এই ফ্যাসিলিটিগুলো ওকে দিয়ে দেওয়া। আর একটা যে খাদ্য সুরক্ষা কার্ড উঠেছে তাতে বললো কি তোর এখন নাম আসেনি, হবে না। এখনও পর্যন্ত প্রায় বাড়ি আসার থেকে সেই থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত কোনো কিছু খবর নেই। সবার হচ্ছে, আমার কেন হবে না? প্রথম দিকে ওরা কোনো গুরুত্ব দিত না, আমাদের কাছে কিছু নেই এই সমস্ত বলেই আমাদেরকে মোটামুটি কাটিয়ে দিত। তো আমরা মুখে প্রথম স্তরে বললাম, তারপরে এবার লেখা দিই শুরু করলাম। প্রথমে একবার লেখা দিই, তারপরে গিয়ে আবার একটা টাইম নিই, সেই টাইমের পরে যদি কোনো কাজ না হয় আবার একটা লেখা দিলাম, তারপরে সেটাতেও কাজ না হলে আবার একটা লেখা দিলাম। এরকমভাবে কাজ করতে করতে আজকে কিন্তু সমস্ত ডিউটি বেয়ারের মনের পরিবর্তন না হলেও কিন্তু একটা পরিবর্তন এসছে এবং সিস্টেমের পরিবর্তন এসছে কিছুটা। আজমিরার ক্ষেত্রে ভীষণ ছিল। তো আমি চেষ্টা করেছিলাম যে প্রথম আগে আমি ওকে নিজের পায়ে দাঁড়ানোর রাস্তাটা দেখাই। তো সেই জায়গায় আমি প্রথম এই ছোট জাগুলিয়া পঞ্চায়েতে যিনি প্রধান, ওনার সঙ্গে কথা বলি এবং কথা বলার পর তারপর উনি প্রথমে তো বলেছিলেন যে না এখানে জব কার্ড হচ্ছে না, এখন বন্ধ আছে। তারপর ওনাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলার পর তো উনি বললেন ঠিক আছে, আমার একটা স্পেশাল কোটা থাকে, সেই অবস্থায় আমি ওকে জব কার্ডটা দিতে পারি। এবং যখন ও জব কার্ডটা হয়ে গেল, মানে এমন হয়েছে যে জব কার্ডটা হাতে পেয়ে আজমিরাও কাঁদছিল, আমিও কাঁদছিলাম। মানে আমার কাছে একটা খুব প্রথম একটা সাকসেস, তার ফলে আমার খুব আনন্দ হয়েছিল ওই জায়গাটাতে। বাংলার অগ্নি কন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদকে মাথায় রেখে আমাদের এই পথ চলা শুরু। আমরা ডিএমএ গেছিলাম কিছু অ্যাপ্লিকেশান নিয়ে, যেটা আমাদের অঞ্চল ভিডিওতে সমস্যা হচ্ছে, আমাদের নানা রকম ঘর, আমাদের পড়াশুনোর জন্য নানা রকম আমাদের কিছু অ্যাপ্লাই করেছিলাম, যেগুলো নিয়ে আমরা আমাদের ফলটা বুঝতে পারিনি, হয়নি। সেই জন্য আমরা ডিএমএ কিছু অ্যাপ্লিকেশান করেছিলাম। পুনর্বাসনের জন্য চেয়েছি এটাই যে জিয়ার বলো, যার ভালো থাকাটা নিয়ে সব কিছু, স্বাস্থ্য বলো, সেটাই আমরা চেয়েছিলাম। পুনর্বাসন মানে সব কিছু। The current laws don't really define rehabilitation. It talks about that, you know, a certain magistrate will take decisions and the social worker will provide a report, etc. But when does a person consider to be himself or herself to be rehabilitated is never defined by law. সরকারিভাবে আগে যে পুনর্বাসন, যে রেস্কিউ করে এনে বাড়ি দিয়ে তার ঘরে তুলে দেওয়াটাই একটা পুনর্বাসনের সমাপ্তির মতো ছিল। আমরা বলি না, সেটা কখনোই না। পুনর্বাসন মানে তার ক্ষতির পুনর্বাসন, তার যে ক্ষতি হলো মেন্টালি, শারীরিক, সামাজিক বিভিন্নভাবে তার যে ক্ষতি হলো সেই ক্ষতিটা পূরণ করাটাও পুনর্বাসনের মধ্যে। মূলত আমরা 3-4টে টার্গেটের মধ্যে আছি, যেটা হচ্ছে সুরক্ষা, ঘর, ইনকামের জায়গাটা, স্বাস্থ্যের জায়গাটা, আর স্টিগমা
এটা মারাত্মক জিনিস, দেখা যায় না অথচ ওদের সহ্য করতে হয়। এই জায়গাটা এই সমস্তটাই একটা টোটালটাই মিলে একটা রিহ্যাবিলিটেশন। At this point where we stand after 3 years, we can proudly say that we have girls who've come from victimhood to being advocates for all survivors of trafficking in not only North 24 Parganas now, I think for the state. রাগ হয়, কষ্ট হয়, যে এমনও হয় যে ওরাও আমার ফ্রেন্ড, আর ওরাও যেরকম একটা মেয়ে আমিও একটা ওরকম মেয়ে, কিন্তু ওরা কত ভালোভাবে ঘুরছে, কত করছে, কথা বলছে, কিন্তু আমি কি এমন করলাম যে আমার মানে ফ্রেন্ডদের থেকেও আলাদা, তারা ভাবলেও অনেকটা খারাপ মনে করে। আমার নিজের জন্য স্বপ্ন, যেটা আমি এতদিন লড়াই করে এসেছি, যাতে নিজের একটা পরিবর্তন আসে, বাট পড়াশুনো শেষ করে ওটা জব করতে পারি। প্রেম মানে বরবাদ, মনের কষ্ট পাবো। ও বলছে আজকে দুদিন হয়তো প্রেম ভালোবাসায় কথাবার্তা বলতে বলতে করতে 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 পরে কোনদিন ফাঁকি দিয়ে অন্য যে ওনার সঙ্গে বিয়ে করে বসলাম, তখন আমার মনটা কষ্ট পাবে। কেন আমি কষ্ট পেতে যাবো যেমন যাবো, তার জন্য আমি মেয়ে জেনে মেয়ের সমস্ত সব কিছু ভবিষ্যৎ বলতে, মেয়ের যেন না, মেয়ে যেন না বলতে পারে যে আমার বাবা নেই বলে আমার মা আমার জন্য কিছুই করতে পারেনি। যেমন নামে টাকা পয়সা রাখতেও চাই, ওর সমস্ত সব সুখ বলো, শান্তি বলো, শখ বলো, সব কিছু যেন পূরণ করতে পারি, এটাই। তো আমি বলছিলাম যে বাইরে যে স্কুল আছে, স্কুলে কিংবা সেখান থেকে কোনো একটা থেকে স্কুলে পড়া, কিংবা আমার গ্রামে ওইটা অসুবিধা হয়েছে, তাও মনে জোর রেখেছি যে আমি স্কুলে যাবো। সবচেয়ে বেশি রাগ হয় যে আমার ওইটা নিজের, আমি কেন নিয়ে কেন গেছিলাম এইটা, তাহলে আমার জীবনে আমি সব কিছু পাতাম।